খবরের কাগজে চাকরির বিজ্ঞাপনে চোখ বোলাতে বোলাতে এক জায়গায় এসে চোখ আটকে গেল সৌমির। ৮ বছরের মেয়ের জন্য গৃহ শিক্ষিকা চেয়েছে, রেসিডেন্সিয়াল। ঠোঁট উল্টায় সৌমি। রেসিডেন্সিয়াল টিউটর? সোজা ভাষায় গভর্নেন্স চাই লিখলেই হয়। যাই হোক, সম্প্রতি নতুন হেডমিস্ট্রেসের সঙ্গে একটা সমস্যা হওয়ায় স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছে সৌমি। এখন একটা চাকরির খুবই প্রয়োজন ওর। তাই আর বেশি কিছু না ভেবে মোবাইলটা হাতে নিয়ে নম্বরটা ডায়াল করতে যাবে, ঠিক তখনই ভদ্রলোকের নামটা দেখে চমকে ওঠে সৌমি। সৌরাশিস চক্রবর্তী। পরক্ষণেই একটা দীর্ঘশ্বাস উঠে আসে বুকের ভেতর থেকে। ভাবে, সৌরাশিস নামের মানুষ তো পৃথিবীতে একটাই নয়। তাছাড়া যদি হয়ও বা ওই সৌরাশিস, তাতেই বা কি, হতেই তো পারে। সৌরাশিস ওকে ছেড়ে চলে গেছে আজ থেকে ঠিক ৮ বছর ৮ মাস ১৮ দিন আগে। তখনই হয়তো মেঘাকে বিয়ে করে নিয়েছিল ও। আর ওদের মেয়ের বয়স কম বেশি এরকম তো হতেই পারে এখন। কিন্তু যদি ওই সৌরাশিসই হয়, তাহলে তার সঙ্গে আবার একই বাড়িতে থেকে তার মেয়ের দেখাশোনার ভার নেবে কিভাবে ও? এ যে ওর পক্ষে অসম্ভব। হাত থেকে ফোনটা নামিয়ে রাখে সৌমি। কিছুই ভালো লাগছে না আজ। কোনো কাজে মন বসাতে পারছে না। অবাধ্য চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। কোনো শাসন না মেনে মন পাড়ি দিচ্ছে অতীতের দিনগুলোতে। তখন সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্কুলের চাকরিটা জয়েন করেছে সৌমি। প্রাইভেটে মাস্টার্সও করে নিচ্ছে চাকরির পাশাপাশি। সৌরাশিসও চাকরিতে ঢুকেছে নতুন। তখনও পর্যন্ত ওরা দুজন একে অপরের খুব ভালো বন্ধুই ছিল। যদিও সৌমির দিক থেকে বন্ধুত্বের বাইরেও ছিল কিছু, যা একান্তই ওর নিজস্ব অনুভব। যাই হোক, ভালোই কাটছিল ওদের দিনগুলো। হঠাৎ একদিন সৌরাশিস ওর সঙ্গে দেখা করে আচমকাই ওকে লিভ ইনের প্রস্তাবটা দেয়। না, শুধুই প্রস্তাব নয়, একরকম জোরই করতে থাকে ওকে। ভীষণ অস্থির দেখাচ্ছিল সৌরাশিসকে। মেঘা ওকে ছেড়ে চলে গেল, ও মেঘাকে ভুলতে পারছিল না কিছুতেই। আর সৌমি ছিল ওর সবচেয়ে কাছের বন্ধু। দিনে দিনে হয়তো বন্ধুর চাইতেও বেশি কিছু হয়ে উঠেছিল সে। কিন্তু সৌরাশিস সে কথা মানতে চাইতো না কিছুতেই। সৌরাশিস সবসময় বলতো, মানুষ জীবনে একবারই প্রেমে পড়ে। তুমি খুব সুন্দরী, খুব ভালো মনের একটা মেয়ে, তাই তোমাকে খুব ভালো লাগে আমার। হয়তো ভালোবাসিও, কিন্তু এটা প্রেম নয়। এদিকে সৌমি সৌরাশিসকে এতটাই ভালোবেসে ফেলেছিল ততদিনে যে ওর কাছ থেকে সরে আসার কথা কল্পনাও করতে পারত না সে। সৌমি ছোটবেলাতেই মাকে হারিয়েছিল। হঠাৎ স্ট্রোকে বাবাও চলে গেলেন। একেবারে একা হয়ে গেল সৌমি। সেও তখন প্রাণপণ আঁকড়ে ধরতে চাইল সৌরাশিসকে। সে জানত সৌরাশিস এখন তাকে বিয়ে করার মতো মানসিক অবস্থায় নেই। আদৌ কোনোদিন তাকে বিয়ে করবে কিনা সেটাও তার কাছে অজানা। হয়তো মেঘাকে হারানোর যন্ত্রণা ভুলতেই আঁকড়ে ধরতে চাইছে তাকে। তবু এই ক্ষণিকের সুখটুকুকেও সেদিন খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সৌমি। সব ভুলে চলে এসেছিল সৌরাশিসের কাছে। কাকা কাকিমা সৌমির এহেন আচরণে অত্যন্ত বিরক্ত হয়ে বরাবরের মতো মুখ ফিরিয়ে নিয়েছিলেন তার দিক থেকে। সেদিন থেকে ওদের দুজনের জীবন আবর্তিত হতে থাকে একে অপরকে ঘিরেই। সৌরাশিসেরও নিজের বলতে কেউ ছিল না তেমন। বাবা থাকতেন মুম্বাইতে, ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত থাকতেন সারাক্ষণ। ছোটবেলাতেই বাবা মায়ের বিচ্ছেদ, মায়ের অন্য কাউকে বিয়ের সিদ্ধান্ত, তারপর বাবার কাছে একাকিত্বকে সঙ্গী করে বড় হয়ে ওঠা। মেঘাকে পাগলের মতো ভালোবাসার পরেও মেঘার ওকে ছেড়ে চলে যাওয়া সব কিছু একেবারে বিধ্বস্ত করে দিয়েছিল সৌরাশিসকে। শান্তির আশ্রয় সে খুঁজে পেয়েছিল একমাত্র সৌমির কাছেই। যদিও তাকে প্রেম বলে মেনে নিতে তখনও তৈরি ছিল না তার মন। কলকাতার বুকে একটা 2 বেডরুমের ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ওরা। সৌমি মনের মতো করে সাজিয়ে তুলছিল ওর সংসার। সৌরাশিস অবশ্য নিতান্তই দিন যাপন করছিল সেখানে। কিন্তু সত্যি কি নিছক দিন যাপন? প্রতিদিন অফিস থেকে ফিরে কফি খেতে খেতে সারাদিনের সব কথা শেয়ার করত সৌমির সঙ্গে।
সৌমি স্কুলের কথাও শুনতো সব। অতীতের কথা বলতে বলতে কখনো আবেগ উপচে এসে তার কণ্ঠরোধ করলে সৌমির কোলে মুখ লুকিয়ে চোখের জল আড়াল করতে চাইতো সে। সৌমিও পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিত। আবার কখনো সৌমি নিজের খুব কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলার যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়লে আদর করে তাকে বুকে টেনে নিত সৌরাশিস। অনেকক্ষণ কথা বলে মন হালকা করে দিত তার। রাতে সৌরাশিসের আদরে ভেসে যেতে যেতে সৌমির একবারের জন্য মনে হতো না সৌরাশিস তার মধ্যে অন্য কাউকে খুঁজছে। অথচ যখনই সৌমি ভালোবাসার কথা, ভবিষ্যতের কথা বলতে যেত, বিরক্ত হতো সৌরাশিস। নিজের মনের সঙ্গেই কি যুদ্ধ করে চলেছিল সে? এদিকে সৌমি তো যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করে বসেছিল তার সৌরর কাছে। সৌরাশিসের জীবনে নিজের অবস্থানের কথা তলিয়ে ভাবতে গেলেই মনটা চঞ্চল হয়ে উঠত সৌমির। দুরন্ত স্রোতে ভেসে যাওয়া একটা দিশাহীন নৌকার মতোই ভেসে চলেছিল তার জীবন। তবুও তো সেই জীবনে সৌরাশিস ছিল, তাই বর্তমানের খুশিটুকু নিয়ে ভবিষ্যতের দিক থেকে মুখ ফিরিয়েই থাকতে চাইতো সে। বেশি ভাবতে গেলে যদি সৌরাশিসকে হারিয়ে ফেলতে হয়। হায় রে, অন্ধ ভালোবাসা! এত আগলে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত কিন্তু সেই হারাতেই হলো সৌরাশিসকে। সেই দিনটার কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সৌমির। অফিস থেকে ফিরে থেকেই খুব অস্থির দেখাচ্ছিল সৌরাশিসকে। কফিতে চুমুক দিয়ে সরাসরি সৌমির চোখে চোখ রেখে বলে ওঠে সে, এবার আমাকে যেতেই হবে সৌমি। মেঘা ফিরে এসেছে কলকাতায়। অনেক বড় আঘাত পেয়েছে সে। যাকে বিশ্বাস করেছিল তার কাছ থেকে। আমার অফিসে এসেছিল আজ। একদিন আমাকে ছেড়ে গিয়েছিল বলে আমিও হয়তো আজ ওকে ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আজ ওর অবস্থা দেখে আমি কিছুতেই পারলাম না মুখ ফিরিয়ে নিতে। পারলে আমাকে ক্ষমা করো সৌমি। তুমি এই ফ্ল্যাটেই থেকে যাও, ভাড়ার কথা ভেবো না। যেমন দুজনে অর্ধেক করে দিচ্ছি তাই দেব। কখনো তোমার দিতে অসুবিধা হলে আমি একাই দেব। তোমার খোঁজ খবরও রাখবো, শুধু একসঙ্গে থাকাটা হবে না আর। চুপচাপ সৌরাশিসের মুখের দিকে তাকিয়েছিল সৌমি। ভালোবাসা হারালে মানুষ বুঝি সবচেয়ে বেশি নিঃস্ব হয়। প্রতিবাদের ভাষাও হারিয়ে গিয়েছিল মুখ থেকে। নিজের জন্য কিছু বলার ইচ্ছেটাই চলে গিয়েছিল বোধহয়। সারা রাত ছটফট করেছিল সৌমি। বুঝতে পারছিল ঘুমোয়নি সৌরাশিসও। একই বিছানায় দুজনে দুদিক ফিরে শুয়ে বিনিদ্র একটা রাত কাটিয়েছিল একই সঙ্গে। হ্যাঁ, একসঙ্গে কাটানো সেটাই ছিল ওদের শেষ রাত। পরের দিন সকালে সৌমি সৌরাশিসকে মুক্তি দিয়ে বলেছিল, চলে যাও সৌরাশিস, তোমার মেঘার কাছে চলে যাও তুমি। ভালো থেকো ওকে নিয়ে। তবে আমার জন্য আর ভেবো না প্লিজ। তোমার ভাড়া করা এই বাড়িতে থাকলে মনে হবে তোমার রক্ষিতার পরিচয় আছি। আর আমার যা মাইনে, পুরো ভাড়াটা আমার একার পক্ষে দিয়ে থাকাও সম্ভব নয়। আমি ছোটোখাটো একটা বাড়ি খুঁজে নেব ঠিক। একা মানুষ, কতটুকুই বা প্রয়োজন। চলে গিয়েছিল সৌরাশিস। সৌমি আজও বুঝতে পারেনি যাওয়ার সময় কেন ভিজেছিল সৌরাশিসের চোখ দুটো। কেন ছুটে এসে তাকে জড়িয়ে ধরেছিল সৌরাশিস? সে কি শুধুই তার প্রতি সহমর্মিতায়, বা নিজের অপরাধ বোধে? পরক্ষণেই অবশ্য চোখ নামিয়ে নিয়ে সৌমির জীবন থেকে বিদায় নিয়েছিল সৌরাশিস, চিরদিনের মতো। আজ এতদিন পরে এই কথাগুলো আবার এত ভাবাচ্ছে কেন সৌমিকে? এখনো সৌরাশিসের নামটা তার মনে এতখানি ঝড় তোলার ক্ষমতা রাখে। মনকে শক্ত করার চেষ্টা করে সৌমি। খবরের কাগজটা খুলে নম্বরটা ডায়াল করে ফোনে। দেখাই যাক না কি হয়। এ তো অন্য কোনো সৌরাশিসও হতে পারে। আর কাজটা তো সত্যি দরকার সৌমির। ফোনের ওপার থেকে এক মহিলার কণ্ঠস্বর শোনা যায়। সৌমির কথা শুনে তিনি বলেন, স্যারের সঙ্গে সরাসরি এসে দেখা করুন। কাল বিকেল ঠিক 5টায় আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করলাম। চলে আসবেন যেন সময় মতো। এই তো বেশ বড় ব্যাপার মনে হচ্ছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফোনটা ধরেছিল বোধহয়। সৌরাশিসের বর্তমান খবর অবশ্য কিছুই জানা নেই সৌমির। সে এখন কি করছে, কতটা প্রতিষ্ঠিত হয়েছে জীবনে, কিছুই জানা নেই তার।
জানতে চায়ওনি আসলে, কি লাভ জেনে। যতটা ভুলে থাকা যায় ততই ভালো। তবুও কি সত্যি ভুলে থাকতে পেরেছে সৌরাশিসকে? সঠিক সময় সৌমি এসে পৌঁছয় বিশাল বাংলোটার সামনে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীর পায়ে এসে পৌঁছয় দরজার কাছে। নিজের দ্রুত হৃদস্পন্দনের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সৌমি। কি হতে চলেছে এবার? তার সামনে যদি এসে দাঁড়ায় সৌরাশিস। যা ভেবেছিল হলো ঠিক তাই। সৌরাশিস নিজেই এসে খুলে দিল দরজা। পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইল সৌমি। সৌরাশিস বলল, এসো সৌমি, ভেতরে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মন্ত্রমুগ্ধের মতো সৌরাশিসকে অনুসরণ করে হেঁটে চলল সৌমি। একেবারে একই রকম আছে সৌরাশিস। সেই সুঠাম চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে রিমলেস চশমা, আর মুখে কঠোর আত্মবিশ্বাসের সঙ্গে অদ্ভুত এক মায়াবী কোমলতার সহাবস্থান। সৌমিরও বদল হয়নি প্রায় কিছুই। চোখে একটা সরু কালো ফ্রেমের চশমা যোগ হয়েছে শুধু। এখনো তার ফর্সা পেলব পান পাতার মতো মুখের দিকে একবার তাকালে চোখ সরিয়ে নেওয়া কঠিন। লিভিং রুমে বসে দুজনে পরস্পরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। পুরনো মুহূর্তগুলো উত্তাল স্রোতের মতো হুড়মুড়িয়ে আছড়ে পড়ছে বুকের ভিতর। নীরবতা ভেঙে সৌরাশিসি কথা বলে প্রথম। কেমন আছো সৌমি? আমার ফোন রিসিভ করা বন্ধ করে দিলে, বাড়ির ঠিকানাও বদল করলে, তোমার ঘনিষ্ঠ দু একজন বান্ধবীর থেকে তোমার খোঁজ নিতাম জেনে তাদেরকেও বারণ করে দিলে নিজের খবর জানাতে। তোমার খবর রাখার কোনো সুযোগই তো পাইনি আমি এতদিন। মানছি অবশ্য এই সবই আমার প্রাপ্য ছিল। সৌমি বলে, কি লাভ হতো আর মায়ায় জড়িয়ে থেকে? মুক্তি দিতে চেয়েছিলাম তোমায় একেবারে, যাক সে কথা। এখন বলো কি করতে হবে আমায়? তোমার মেয়ের গভর্নেন্স চাইছো কি? তা হতে পারি, কাজটা দরকার আমার, কিন্তু কাজের বাইরে আর কোনো সম্পর্ক থাকবে না আমাদের মধ্যে। একটু থেমে জিজ্ঞাসা করে, মেঘা কোথায়? বাড়ির ভেতরে বুঝি? সৌরাশিস কিছু বলার আগেই ভেতর থেকে ছুট্টে বেরিয়ে আসে পুতুলের মতো একটা মেয়ে। সৌরাশিসের মেয়ে নিশ্চয়ই। মিষ্টি হেসে কাছে ডেকে নেয় সৌমি। মেয়েটিও এক কথায় চলে আসে তার কাছে। খুব অল্প সময়ের মধ্যেই ভাব হয়ে যায় দুজনের। মৌলি তো আজকাল চোখে হারায় তার মিষ্টি আন্টিকে। সৌমিও খুব ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। শুধু একটাই প্রশ্ন উকি দেয় ওর মনে, মেঘা কোথায়? এসে থেকে একবারও তো সৌমি দেখেনি তাকে। সে কি এখানে থাকে না? সৌমি নিজেই সৌরাশিসকে বলেছে কাজের বাইরে কোনো কথা না বলতে, তাই জিজ্ঞেসও করতে পারে না কিছু। শেষে একদিন কথায় কথায় মৌলিকেই জিজ্ঞাসা করে তার মায়ের কথা। মৌলি জানায় তার মা অনেক দূরে কোথাও থাকে, কাজ সারা হলে তার কাছে ফিরে আসবে ঠিক। সৌমি বুঝে নেয় মেঘা বাইরে কোথাও চাকরি করে তাহলে। সৌমি আসার পর থেকে যেন সৌরাশিসের বাড়িটাতে প্রাণ ফিরে এসেছে। ছোট্ট মৌলিও আগের থেকে অনেক বেশি খুশি থাকে এখন। ভালোই চলছিল সব। হঠাৎ সেদিন মৌলির আবদার রাখতে তাকে স্কুল থেকে আনতে গিয়েই চূড়ান্ত অপমানের সম্মুখীন হতে হলো সৌমিকে। মৌলির বন্ধুদের মায়েরা সৌমিকে গাড়ি থেকে নামতে দেখেই ফিসফাস শুরু করে, এই কি তাহলে মৌলির প্রাইভেট টিউটর? পাশ থেকে কেউ মুচকি হেসে বলে, প্রাইভেট টিউটর না আরও কিছু। মৌলির মায়ের তো কোনো পাত্তাই নেই, আদৌ বেঁচে আছে কিনা কে জানে। এত সুন্দরী যুবতী মেয়েকে কি মৌলির বাবা এমনি এমনি নিয়ে এসেছেন বাড়িতে? ফিগারটা দেখেছো একবার? তার মুখের কথা কেড়ে নিয়ে পাশের জন বলে ওঠে, আরে সৌরাশির বাবুর রক্ষিতা গো। বড় লোকদের সব বড় বড় ব্যাপার। চোখে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তারা সৌমির দিকে। লজ্জায় ঘেন্নায় এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না সৌমি। তাড়াতাড়ি মৌলিকে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়ি ফিরে থেকেই সৌমি খুব চুপচাপ আজ। কি যেন ভেবে চলেছে সারাক্ষণ। একটা বড়সড় আঘাত পেয়েছে যেন। সৌরাশিসের নজর এড়ায় না সৌমির আচরণের এই পরিবর্তন। কি হয়েছে জিজ্ঞাসা করবে সৌমিকে, কিন্তু সৌমি যে কাজের কথা ছাড়া অন্য কোনো কথা বলতে বারণ করেছে তাকে। রাতে ডিনার টেবিলেও চুপচাপই থাকে সৌমি।
সবার খাবার পর মৌলিকে ঘুম পাড়িয়ে তার ঘর থেকে বেরিয়ে আসতে গিয়ে দেখে পাশের বারান্দায় সৌরাশিস অন্ধকারে একা দাঁড়িয়ে কি যেন ভেবে চলেছে। নিজের ঘরে চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ায় সৌমি। আজ তাকে জানতেই হবে সবটা। কবে ফিরবে মেঘা? এভাবে আর চলে না। এবার একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে। বারান্দায় এসে সরাসরি সৌরাশিসকে জিজ্ঞাসা করে সৌমি, আমাকে আজ একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে সৌরাশিস? সৌমির গলার আওয়াজে ফিরে তাকায় সৌরাশিস। অবাক হয় সৌমির মুখে ওর পুরো নামটা শুনে। আগে তো সবসময় সৌর বলেই ডাকতো তাকে। পরক্ষণেই ভাবে আগের আর এখনকার মধ্যে অবশ্য বিস্তর ফারাক। সৌরাশিস বলে, চলো পাশের ঘরে গিয়ে বসে কথা বলি, আমারও অনেক কিছু বলার আছে তোমাকে। দুজনে মুখোমুখি রাখা চেয়ার দুটোতে বসে একে অপরের চোখের দিকে সরাসরি তাকায়। সৌমি বলে, আজ মৌলির স্কুলে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে আমায়। সবাই বলছিল আমি নাকি তোমার রক্ষিতা। মেঘা কবে ফিরবে সৌরাশিস? আমি এভাবে আর থাকতে পারবো না এখানে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে জিজ্ঞাসু দৃষ্টিতে সৌরাশিসের মুখের দিকে তাকিয়ে থাকে সৌমি। সৌরাশিস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ফিরবে না। ফিরবে না মানে? কোথায় গেছে মেঘা? তাহলে প্রথম থেকেই সবটা শুনতে হবে তোমায়। রাত গভীর হয়। সৌরাশির স্মৃতির অ্যালবাম খুলে পুরনো সময়ের ছবিগুলো সব একটা একটা করে তুলে ধরতে থাকে সৌমির সামনে। সেদিন মেঘা হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ করে জানায় যে সে অন্তঃসত্ত্বা। ওদিকে রাহুল এখনই বিয়ে করতে নারাজ। কান্নায় ভেঙে পড়ে মেঘা, বাবা মায়ের কাছেও ফিরতে পারবে না বলে। সেই মুহূর্তে আমার কোনো উপায় ছিল না ওকে আশ্রয় দেওয়া ছাড়া। আফটার অল ও ছিল আমার প্রথম ভালোবাসা। আর তখনও পর্যন্ত আমি জানতাম ওই আমার একমাত্র ভালোবাসা। যদিও ছেড়ে গিয়েছিল আমায় একদিন, আমিও ঘনিষ্ঠ হয়েছিলাম তোমার সঙ্গে। তবুও মনকে হয়তো একরকম জোর করেই বোঝাতে চাইতাম। মনে মনে বুঝি ওর জন্যই অপেক্ষা করছিলাম আমি এতদিন। আর আজ যখন ও ফিরে এসেছে আবার। তোমার কাছ থেকে চলে এসে মেঘাকে নিয়ে উঠলাম অন্য বাড়িতে। কিন্তু অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস দেখো। আমি অপেক্ষা করছিলাম মেঘা কবে রাহুলকে ভুলে আমাকে আবার আপন করে নেবে তার জন্য। ওদিকে মেঘা অপেক্ষা করছিল রাহুলের ফিরে আসার জন্য। তারপর নির্দিষ্ট দিনে পৃথিবীতে এলো মৌলি, মেঘা আর রাহুলের সন্তান। বিস্ময়ে হতবাক সৌমি। মৌলি তাহলে মেঘা আর সৌরাশিসের মেয়ে নয়? সৌরাশিস বলে চলে। মৌলির জন্মের পর আরও বেশি মাত্রায় অবসাদে তলিয়ে যেতে থাকে মেঘা। হাজার অনুরোধেও ফিরে আসে না রাহুল। উল্টে সমস্ত যোগাযোগের সূত্র বন্ধ করে দেয়। মেনে নিতে পারে না মেঘা। একদিন একটা চিঠি লিখে রেখে আত্মহত্যা করে সে। লিখেছিল, জানি তোমার উপর অনেক বড় বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছি সৌরাশিস, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আমি আর বাঁচতে পারছি না এইভাবে। আমি চাই তুমি মৌলিকে দত্তক নাও, না হলে কোনো অরফানেজে দিয়ে দাও। কিন্তু ও যেন কখনো জানতে না পারে যে আমি ওর মা। সবটা জানলে ও ঘৃণা করবে আমায়। সন্তানের চোখে নিজের প্রতি ঘৃণা দেখতে কোন মা পারে বলো? আমি যে তাহলে মরেও শান্তি পাবো না। আমার কোনো ছবিও তুমি দেখাবে না ওকে। ওইটুকু মেয়েকে নিয়ে আমি তখন দিশাহারা। একমাত্র তোমার কথাই মনে পড়তো বারবার। কিন্তু তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াতাম সৌমি? জানো সৌমি, তোমায় ছেড়ে চলে আসার দিন থেকে প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করেছি আমি। মেঘা আমার চোখের সামনে থাকলেও আমি শান্তি পাচ্ছিলাম না। নিজেই অবাক হয়ে ভাবতাম এরকম কেন হচ্ছে আমার। তবে কি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজের অজান্তেই? অথচ মনকে তখনও বোঝানোর চেষ্টা করে চলেছি মেঘাই আমার একমাত্র ভালোবাসা। তার জন্যই অপেক্ষা করেছি আমি। কি অদ্ভুত এক টানাপোড়েন। যাই হোক, মেঘা চলে যাবার পর থেকে দীর্ঘ ৮ বছর বুকে আঁকড়ে রেখে বড় করেছি মৌলিকে। অ্যাটেন্ডেন্ট রেখেছিলাম ছোটবেলায়, কিন্তু এখন মনে হচ্ছিল ওর এমন কাউকে দরকার যে ওর মায়ের মতো দেখে রাখবে ওকে, মানুষ হতে সাহায্য করবে। আমার স্টার্ট আপ কোম্পানিটা অনেকটাই বড় হয়েছে এখন, প্রচুর ব্যস্ততা, ওকে সময় দিতে পারি না সেভাবে। সেই জন্যই কাউকে খুঁজছিলাম। আর তুমি এসে ওকে এত সহজে আপন করে নিলে।
আর আমিও তোমাকে আবার চোখের সামনে ফিরে পেয়ে তোমাকে দ্বিতীয়বার আর হারাতে পারবো না সৌমি। তুমি বলো, আমি কি করলে তুমি যাবে না, থেকে যাবে আমার কাছে? মেঘাকে তো ফিরিয়ে আনতে পারবো না, তবে আর যা যা বলবে সব মানতে রাজি আমি। সৌমির দু চোখ বেয়ে অঝোর শ্রাবণ নেমেছে আজ। সে জানে না কি করবে সে এখন, কি উত্তর দেবে সৌরাশিসের কথার। হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে মৌলি, মা, আমাকে ছেড়ে যেও না। ছুটে পাশের ঘরে চলে আসে সৌমি আর সৌরাশিস। সৌমি মৌলির কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এই তো আমি ফিরে এসেছি তোর কাছে, আর কখনো যাব না কোথাও। আস্তে আস্তে চোখ খোলে মৌলি, জিজ্ঞাসা করে, সত্যি তুমি আমার মা? তাহলে আগে বলনি কেন? ভেবেছিলাম তুই নিজেই চিনে নিবি আমায়। মৌলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সৌমি। মৌলিও ছোট ছোট দুটো হাতের বাঁধনে বেঁধে ফেলে সৌমিকে। নীরব অশ্রু ঝরতে থাকে সৌরাশিসের চোখ থেকে। সৌমি মৃদু স্বরে ডাকে, সৌর। সেই চিরচেনা ডাক। ঘর থেকে বেরিয়ে চলে যেতে গিয়েও দরজার ঠিক বাইরেটায় থমকে দাঁড়িয়ে ঘুরে তাকায় সৌরাশিস। বিছানা ছেড়ে উঠে এসে সৌমি বলে, ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে অ্যাপ্লিকেশনটা কিন্তু জমা দিতে হবে কালই। আমি আর কোনো রকম কটূক্তি শুনতে রাজি নই কারোর কাছ থেকে। শুধুমাত্র এই সত্ত্বেই থেকে যেতে পারি এখানে। লাজুক হাসি লেগে আছে সৌমির ঠোঁটের কোণে। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সৌরাশিস। এতদিন পরে আবার সে ফিরে পেয়েছে তার সৌমিকে, তার একমাত্র ভালোবাসাকে। এবারে আর চিনতে ভুল করবে না সে, আর কিছুতেই হারিয়ে ফেলবে না তাকে। সৌরাশিস তার বলিষ্ঠ বাহু বন্ধনে আবদ্ধ করে সৌমিকে। নিজের চির আকাঙ্ক্ষিত প্রেমিক পুরুষটির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে সৌমি। এতদিনে তার জীবনের নৌকাটা বুঝি কূলে ভিড়ল।